আসসালামু আলাইকুম। মার্কেট ওয়াচ এনটিভির নিয়মিত অনুষ্ঠান, আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি থেকে। আজকে আমরা আলোচনা করব দর্শক মণ্ডলী, আমাদের কয়েকটা ইস্যু আছে। যেমন আপনারা হয়তো জেনে থাকবেন যে 18টা ব্যাংকে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে প্রেজেন্টেশন হয়েছে, ভালো ভালো কিছু কোম্পানি, বিদেশি কোম্পানি এসছেন, এটা নিয়েও আলোচনা করব। এরপরে আরেকটা আলোচনা আমরা নিয়ে আসতে চাচ্ছি যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করে ওনারা কয়েকটা প্রণোদনা চেয়েছেন। এই প্রণোদনাগুলো কি এবং কিভাবে চেয়েছেন সেইটা নিয়ে একটু আলোচনা করব। দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী, এবং আমার সাথে আজকে আমন্ত্রিত হয়ে এসছেন অতিথিরা ডক্টর মিজানুর রহমান, প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি। উনি একজন অর্থনীতিবিদ, অর্থনীতি বিশ্লেষক এবং খুব সুবক্তা। ওনার কথা আপনারা শোনার জন্য অপেক্ষায় থাকেন। ওনার পাশে আছেন জনাব রহমত পাশা, সিইও, ইউসিবি ক্যাপিটাল লিমিটেড। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। থ্যাংক ইউ। প্রথমেই একটু চলে যেতে চাচ্ছি যে পাশা ভাই, আপনার কাছে 18টা ব্যাংকে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। $43 মিলিয়ন এলসি সেটেলমেন্ট ফেলিয়ার আছে। এর মধ্যে 4টা আমাদের জনতা অগ্রণী রূপালী আছে, বিকেবি আছে, এবং ফার্মার্স ব্যাংক, ব্যাংক এশিয়া, বিকেবি, এইরকম প্রাইভেট ব্যাংকও আছে। এইটা মানে কেন এরকম হচ্ছে? এই যে $43 মিলিয়ন একটা ডলার, এটার এলসি সেটেলমেন্ট হচ্ছে না, কারণ কি? বেসিক্যালি যেটা হয়ে থাকে যে এলসি, এগুলো সবগুলোই আমি শিওর যে ইউজেন্স এলসি হবে, ডেফার্ড এলসি। তো এগুলো ডেফার্ড এলসিগুলো হয়ে যায়, হওয়ার পরে আপনার গুডসগুলো আসার পরে কাস্টমার নিয়ে যায়, এবং ডেফার্ড এলসি যে আপনার ম্যাচুরিটি ডেট থাকে, কোনোটা 3 মাস, কোনোটা 6 মাস, 180 days, 90 days, ওই ম্যাচুরিটি আসলে তাহলে ওই টাকাটা ওরা দিয়ে দেয় কাস্টমার। যেটা হয় যে ক্যাপিটাল মেশিনারি, বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপিটাল মেশিনারি থাকে, এগুলো ক্যাপিটাল মেশিনারি আসলে ওটা দিয়ে প্রোডাকশনে গেলে তার যে রেভিনিউ হয় ওখান থেকে বা সেলস প্রফিটগুলো আসলে ওই টাকা দিয়ে। আমার প্রশ্ন সেটা যে এইটা কি টাকা যারা এলসি করেছেন, যারা প্রিন্সিপাল, ওনারা কি বায়ার, যারা ওনারা কি পার্টি, ওনারা কি টাকা দেন নাই, পরিশোধ করেন নাই ব্যাংকে? না কোনো হয়তো এলসিতে কোনো ত্রুটি ছিল, কিংবা মেশিন যেটা এসছে কিংবা মাল যেটা এসছে সেটার মধ্যে কোনো ত্রুটি ছিল? কেন শোকজ করতে হলো? বাংলাদেশ ব্যাংক যখন শোকজ করছে তার মানে হলো যে কোনো ত্রুটি ওই অর্থে হয়তো ছিল না, তা না হলে বাংলাদেশ ব্যাংক শোকজ করতো না। এক্স্যাক্টলি। এখানে যেটা হয় যে কাস্টমার যখন গুডসগুলো পেয়ে যায়, এলসি যখন ডকুমেন্ট যখন চলে আসে, তখন একটা ম্যাচুরিটি ডেট দিয়ে দেয়, কনফার্মেশন দেয় ব্যাংক। দেওয়ার পরেই তারপরে কিন্তু কাউন্ট ডাউন শুরু হয়। তো এখানে যেটা বললেন যে এইখানে অন্য কোনো ত্রুটি থাকার সুযোগ নাই, বিকজ ওই আপনার অ্যাকসেপ্টেন্স কনফার্মেশন দেওয়ার পরেই আপনার ম্যাচুরিটি ডেটটা ফাইনাল হয়েছে। তো ম্যাচুরিটি ডেট ওভার ডিউ হয় কখন? ওটা ডেটটা এক্সপায়ার করলে তারপরেই কিন্তু এই জিনিসটা এসছে। পরে বাংলাদেশ ব্যাংকের নজরে গেলে তারা সেটা দেখে যে কেন এটা হচ্ছে, এবং এই সকল রিকনফার্মেশন আছে বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক ইত্যাদি, এইচএসবিসি। তো যেটা হয় রিকনফার্মেশন, হ্যাঁ, অনেকগুলো ক্ষেত্রেই থাকে। রিকনফার্মেশনের সুবিধা হচ্ছে যে এই ব্যাংক না দিয়ে, বাংলাদেশের ব্যাংকগুলো না দিলে এসসিবি উইল পে অন বিহাফ অফ দ্যাট ব্যাংক। তো যেটা ইম্পর্টেন্ট, যেটা যে রিজনটা কী হলো, মানে কেন এটা হচ্ছে না। নর্মালি আমি যেটা দেখে আসছি ব্যাংকে থাকতে, আমি অনেকদিনই এক্সপোর্ট ইম্পোর্টের সাথে কাজ করেছি। তো এখানে আমরা সবসময় কাস্টমার প্রত্যেক মাসে ইনস্টলমেন্টে টাকা দেয়, টাকা দিলে আমরা জমা করি, জমা করার পরে যখন এলসি ভ্যালুর সাথে ওটা মিলে যায়, আমরা ওটাকে কনভার্ট করে ডলার করে পেমেন্ট দিয়ে দিই। এবং যখনই গ্যাপ থাকে, এই গ্যাপ থাকলে আমরাও কিন্তু ওই যেটা বললাম যে পার্শিয়াল পেমেন্ট হয় বা হয় না, ওইখানেই আপনার এই গ্যাপগুলো তৈরি হয় বা ফেলিওরগুলো হয়। বেসিক্যালি কাস্টমার থেকে টাকা না পেলেই আসলে এই সকল সমস্যা, প্রবলেমসগুলো অ্যারাইজ করে। তো নর্মালি ক্ষেত্রে যেটা হয় যে ব্যাংক নিজেকে তাকে নিতে হয় পেমেন্ট দিয়ে। ইউজুয়ালি দেখা যায় যে রুলসটা হচ্ছে যে আপনার অ্যাজ পার আপনি ইউসিবিডিসি যে রুলস আছে এলসি, যে আপনাকে পেমেন্ট দিয়ে দিতে হবে অন ডিউ টাইমে। পরে আপনি কাস্টমার থেকে কিভাবে রিয়ালাইজ করবেন, ইটস ইওর মানে ওন ডিসকাশন, রাইট? এটা ওখানে আসলে কিছু করার থাকে না, রাইট?
মিজান ভাই, আপনার কাছে এইটার ব্যাপারে যদি কিছু বলতে চান সেটা বলবেন। আর প্রশ্ন যেটা আমি আপনাকে একটু ছুড়ে দিতে চাই সেটা হলো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এ নিয়ে অনেক কথা, অনেক দিন ধরে হবে, হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটা কিন্তু হয়ে গেছে অনেক দিন আগে। এই এখন এসে কয়েকদিন আগে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই বছরের ভিতরে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পেতে যাচ্ছি। আপনার মতামত? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু এলসির বিষয়টাতে জি প্লিজ বলতে চাই যে দের আর টু কাইন্ডস অফ এলসি। একটা হলো যে ব্যাক টু ব্যাক যেটা হবে এক্সপোর্ট এলসির এগেনস্টে, তখন তারা মানে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারার অথবা বায়ারদেরকে আবার এলসি ওপেন করতে হেল্প করে, টু বাই র ম্যাটেরিয়ালস, টু বাই মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্টস অ্যান্ড মেনি থিংস। তো ব্যাক টু ব্যাক এলসির ফেল করার কোনো সুযোগ নাই, কারণ এক্সপোর্ট রিসিট constitutes the basis for opening the back-to-back LC from the suppliers from China, Taiwan, other countries. আর যদি লোকাল কোনো ম্যানুফ্যাকচারার অথবা ট্রেডারের জন্য কোনো এলসি ওপেন করা হয়, সেখানেও কিন্তু মানে অতীতে কিন্তু এরকম ফেলিংয়ের রেকর্ড নাই। যারা ইম্পোর্ট করে বায়াররা, তারা কিন্তু বিল অফ লেডিং এবং আদার ডকুমেন্টেশন যখন তাদের হাতে পৌঁছে, যখন তারা মালটা বুঝে নেয়, তখনই কিন্তু ব্যাংকের সাথে তাদের সেটেলমেন্ট হয়ে যায়। সো ব্যাংক শুড নট হ্যাভ এনি লিকুইডিটি প্রবলেম টু রিপে দি ইন্টারন্যাশনাল সাপ্লায়ার্স অব্লিগেশন। এবং আমরা দেখেছি অতীতে মানে কখনোই এই ধরনের ডিফার্ড হয় নাই বা ফেইলিওরটা আমরা খুব রেয়ারলি। তো এখন 18টা ব্যাংকে যেটা হয়েছে, এটার কারণটা কিন্তু একটু বিশ্লেষণ করার বিষয়। যদি এমন হয় যে ব্যাংকের যদি ইনহেরেন্ট লিকুইডিটি শর্টেজ যদি এটার জন্য দায়ী হয়ে থাকে, তাহলে দ্যাট ইজ এ সিস্টেমিক প্রবলেম। আর যদি এটা কোনো বায়ারের বা কোনো বড়োয়ারের বা কোনো পারচেজার যারা আমাদের লোকাল ইকোনমিতে কাজ করে, তাদের কারো ফেলিং হয়, সেটা কিন্তু রিকোর্স হবে কমপ্লিট ডিফারেন্ট থিংস। তো এটা আমাদের পক্ষে বলা খুব মুশকিল যে আসলে মানে আন্ডারলাইং রিজনটা কী, মানে এই এলসিগুলোর যে নন পেমেন্ট হয়েছে, এই নন পেমেন্টের পিছনে আসলে কার মানে ফেলিওরটা মানে প্রধানত দায়ী। যদি ব্যাংকের প্রবলেম হয়, তাহলে এটা একটা সিস্টেমিক ক্রাইসিস। যদি এটা বায়ারের পারচেজারের ফেলিওর হয়, তাহলে এটা একটা আমি বলবো যে মানে সহনীয়। কিন্তু মিজান ভাই, বাংলাদেশ ব্যাংক যখন শোকজ করলো, এটা একটা অনেক বড় একটা ঘটনা, কিন্তু 18টা ব্যাংকে শোকজ করেছে ফর নন সেটেলমেন্ট অফ $43 মিলিয়ন। এটা সিগনিফিক্যান্ট। বাংলাদেশ ব্যাংক যখন একটা শোকজ করছে, তার মানে হচ্ছে যে দেয়ার ইজ সামথিং রং, সামথিং গ্রেভ রং আছে, বিরাট একটা কোনো সমস্যা আছে। তা না হলে বাংলাদেশ ব্যাংক শোকজ এইভাবে করার কথা না। তবে গুরুত্বটাকে আমি ওভারস্টেট করবো না, এই জন্য যে এখন আমার বাংলাদেশের মানে টোটাল ইম্পোর্ট ভলিউম যদি আপনি দেখেন, ইট ইজ অ্যাবাউট $50 বিলিয়ন। সেখানে $40 মিলিয়ন ইজ নট এ বিগ সাম, আপনি যদি পার্সেন্টেজ ক্যালকুলেট করেন। মানে এটাকে ওভারস্টেট করার কোনো স্কোপ নাই। আই থিঙ্ক প্রবলেম ইজ এটা সলভ করা যায়, এটা সমাধানযোগ্য, এবং নেচারটা বুঝতে হবে যে আসলে ব্যাংকগুলো কেন এই পেমেন্টগুলো ডিফার করতেছে। রাইট। আমার সেকেন্ড প্রশ্ন ছিল যে ফাইন্যান্স মিনিস্টার যে ঘোষণা দিয়েছেন যে এবছরের ভিতরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আমরা পেতে যাচ্ছি, যে এটা তো আমরা মানে খুব আশান্বিত বোধ করছি। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের জন্য মানে বিনিয়োগকারী কমিউনিটি, যারা স্টেক হোল্ডার আছে বিভিন্ন কোয়ার্টার, ইভেন আমাদের ডোনার পার্টনার্সরাও কিন্তু গত 10 বছর যাবৎ মানে খুব গভীরভাবে কাজ করে আসতেছেন। ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাস হয়েছে গত বছর। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হলো এটা আউটকাম অফ দিস অ্যাক্ট, এবং এইটা আরও আগেই হওয়া উচিত ছিল বলে আমি মনে করি, এবং হওয়া সম্ভব ছিল। তো মাননীয় অর্থমন্ত্রী যেহেতু এটা বলেছেন, মানে আমি এটাকে সাধুবাদ জানাই। দ্রুততার সাথে এটা হওয়া উচিত, কারণ এটা আমাদের ক্যাপিটাল মার্কেটের গভর্নেন্সে একটা মাইলস্টোন হবে। এটা ক্যাপিটাল মার্কেটের স্বচ্ছতা আনয়নে, আমাদের অডিট প্রফেশনের এন্টায়ার কার্যক্রম, অডিট রুলস, অডিট স্ট্যান্ডার্ডস, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ফর্মুলেশন এবং এর এনফোর্সমেন্টে ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করবে। এবং ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আপনি যদি কনস্টিটিউশন দেখেন, মানে যদি স্ট্রাকচারটা দেখেন, ইট ইজ আই থিঙ্ক নাইসলি ক্রাফটেড। মানে আমার কাছে খুব ওয়েল থট আউট মনে হয়েছে। কাউন্সিল এটা একটা মেন্টরিং টপ, এর নিচে একটা এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট আছে খুব মানে ডাইভার্সিফাইড। দ্যার আর আই থিঙ্ক 5 EDs, দ্যার উইল বি 5 ডিপার্টমেন্টস। এই 5টা ডিপার্টমেন্ট, 5টা EDs, তারা কিন্তু খুব স্কিল লোক হবে, এবং দে ক্যান ব্রিং ইন লট অফ চেঞ্জেস ইন দি অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস, ইন দ্য অডিটিং প্র্যাকটিসেস, যেটা আমার আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা এবং গুণগত মান বাড়াইতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এতে করে IPO আসা, আমার ট্রেডিং অ্যাক্টিভিটিসে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত প্রক্রিয়াতে
অনেক পরিবর্তন আসবে। অ্যাবসলিউটলি আমরা ডিমান্ড করি, আমরা আশা করি যে অর্থমন্ত্রীর এই আশ্বাসের সাথে একমত হয়ে বলি যে এইটা যেন বাস্তবায়ন আরও দ্রুততর হয়, এবং আমরা এই বছরের মধ্যে এটা চাই যেন এই কাউন্সিল এস্টাবলিশড হয়। এক্স্যাক্টলি আপনার সাথে একমত, এবং এই কাউন্সিলটার মধ্যে যোগ্য লোক যাতে আসে, এবং যে সকল জায়গা আছে 5টা ইডি আপনি বললেন, ইডি লেভেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কাউন্সিলের জন্য। সো এখানে যাতে যোগ্য লোক আসে এবং সঠিক লোক সঠিক জায়গায় বসে, সেই আশাটাই আমরা ব্যক্ত করব। পাশা ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি, আপনি দেখে থাকবেন যে আমরা ডিএসসি থেকে একটা প্রেস ব্রিফিং আমরা পেয়েছি, সেখানে বলা হচ্ছে যে স্ট্র্যাটেজিক পার্টনার ইয়ে করার জন্য ফরেন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনস লোকাল কোম্পানিজ ইন্টারেস্ট এক্সপ্রেস করেছে, এবং তাদের মধ্যে বলা হচ্ছে যে ভালো ভালো কোম্পানি এসছে। কনসোর্টিয়াম এর মধ্যে আছে আইএফসি, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক, KfW, কমনওয়েলথ ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে সিডিসি, US বেসড নাসডাক, সুইডেন বেসড ব্রামার অ্যান্ড পার্টনার্স, এবং স্কয়ার গ্রুপ, স্কয়ার ইনভেস্টমেন্ট। আইএফসিও আছে মনে হয়। আইএফসি শুরুতেই বলেছে। তো এই 6টা ইয়ে নিয়ে, কম্পোনেন্ট নিয়ে একটা কনসোর্টিয়াম করেছে স্কয়ার ইনভেস্টমেন্ট, তারা এই জিনিসটা করছে। এবং ইতিমধ্যে আমরা আরেকটা প্রেজেন্টেশন পেয়েছি ফ্রম আর্নেস্ট অ্যান্ড ইয়াং, এবং আজকে কালকের ভিতরে আমরা প্রাইস ওয়াটারহাউস কুপারের একটা প্রেজেন্টেশন আমরা পাবো, ওদের ইন্টারেস্ট ওরা দেখাবে। সো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো আসলে ডিমোশন হওয়ার পর থেকেই আমরা যারা মেম্বার ছিলাম ওই সময়, তাদের তো একটা বড় ইয়ে ছিল, চিন্তা ছিল, যেটাকে আমাদের 40% যেটা শেয়ার ছিল স্ট্র্যাটেজিক পার্টনারদের মধ্যে সেল করতে হবে। এবং আপনি ওই সময় ছিলেন বোর্ডের মধ্যে, আমরা অনেকেই স্ট্রাগল করছিলাম। তো একটা ছিল যে টাইম একটা ফ্যাক্টর ছিল, আর কাদের কাছে বিক্রি করব। ডিমিউচুয়ালাইজেশন প্রসেসে আপনাদের ব্র্যাকও কিন্তু ইনভলভ ছিল। জি জি জি, হ্যাঁ। সো সেই সূত্রে 25% আমরা সেল করব টু স্ট্র্যাটেজিক পার্টনার, 35% আইপিও, এই মোট 60%। তো আসলে আমরা আসলে টাইমিংটা নিয়ে সবাই খুব শঙ্কিত ছিলাম যে কোন সময় আসলে ইনভেস্টরকে বললে তারা হয়তো ইন্টারেস্টটা বেশি দেখা যাবে, সো দ্যাট আমরা দেখলাম ভ্যালুয়েশনটা যেন বেশি হয়, প্রাইসিংই হোক আর যে কোম্পানি আসুক ফিউচারটা যেন বেটার হয়, এটাই তো আশা ছিল। তো আমি নামগুলো আমি দেখেছি, সবগুলো আমার কাছে মনে হচ্ছে যারা বেস্ট হতে পারে ওয়ার্ল্ডে, আমরা যদি শর্ট লিস্টেড করতাম যারা, তাদের মধ্যে মেজরিটি কিন্তু এখানে আছে প্লেয়ার। তো নামের দিক দিয়ে আমার কোনো আপত্তি, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে দে আর গুড আনডাউটেডলি। এখন ভ্যালুয়েশন ওয়াইজ ইয়েস, এখন ডিএসসির আমাদের যে এইগুলো জিনিসগুলো আছে পজিটিভ স্ট্রেংথ, সেগুলোকে তুলে ধরা ডিএসসির পক্ষ থেকে, হ্যাঁ, সো দ্যাট আমরা প্রপার ভ্যালুয়েশনটা পাই, এবং ভালো কোম্পানি যেন আসতে পারে তাদেরকে সেই জিনিসগুলোকে বোঝানো এবং তাদের কাছে প্রেজেন্ট করা, আর কি মার্কেটিং করা, এক অর্থে সেটা করতে পারলে আমরা হয়তো বেটার, বিকজ আমাদের ফিউচারটা খুব ভালো। আমরা ডেরিভেটিভস আনতে চাচ্ছি, আমরা ক্লিয়ারিং সেটেলমেন্ট কোম্পানি করছি, ওইটারও একটা 70% দুই স্টক এক্সচেঞ্জ থাকবে, সেখানে শেয়ার হোল্ডিং, সেখান থেকে একটা ভালো প্রফিট। এই সকল বিষয় কিন্তু আমাদেরকে মার্কেটিংটা এখন খুব ভালোভাবে করতে হবে। এবং আমার মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এই মুহূর্তে যিনি আছেন, জনাব মাজিদ, উনি কিন্তু মোটামুটি হি হ্যাজ গট সাম আইডিয়াস অ্যাবাউট দিস। সো আশা করছি যে হয়তো ভালো একটা রেজাল্ট পাবো। শুরুটাতে আমার মধ্যে খুবই ভালো একটা ইনিশিয়েটিভ হয়েছে, মানে স্টার্টিংটা আমরা এটা স্টার্টিং হচ্ছিল না, অনেকদিন ধরে কথা বলছিলাম সবাই, এটাই প্রথমে একটা স্টার্টিং ইয়ে দেখতে পেলাম, ভালো একটা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। জি মিজান ভাই, আপনি যদি কিছু বলেন। আমি পাশাপাশি সাথে একমত পোষণ করি যে এটা একটা ভালো উদ্যোগ, এবং ডেফিনেটলি স্ট্র্যাটেজিক ইনভেস্টরদেরকে আনতে পারলে মার্কেটের মাইক্রো স্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেটের প্রতি বিনিয়োগকারীদের আস্থার ব্যাপারটাতেও কিন্তু একটা বড় রকমের পজিটিভ চেঞ্জ আসবে। তবে যে কোনো বিনিয়োগকারী, যে কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টরেই আসুক না কেন, তারা কিন্তু স্টক এক্সচেঞ্জের জন্য যখন একটা অফার প্রাইসের কথা চিন্তা করবে, তারা যখন একটা অফার প্রাইস মানে দিবে আপনাদেরকে, তারা কিন্তু স্টক এক্সচেঞ্জের ফ্রি ক্যাশ ফ্লো বা অপারেটিং ক্যাশ ফ্লো দেখবে। তো গত 5 বছরে আপনার 2010 আমার স্টক এক্সচেঞ্জের টার্নওভার যদি আমি দেখি, এটা কিন্তু একটা পার্সেন্টেজ লো লেভেলে আছে। এইটা কিন্তু এই মার্কেটে নর্মাল টার্নওভার নয়। এটা মানে 1000 থেকে 2000 কোটি টাকাতে গেলে আমি বলবো যে ইট ইস ওকে অ্যাকসেপ্টেবল, কিন্তু এখন হলো
মানে 300 থেকে 500 কোটি টাকা। তো আপনি এই অবস্থাতে, দিস ইজ দি প্র্যাকটিক্যালিটি, হ্যাঁ ফিউচার গ্রোথ আছে, বাট ফিউচার গ্রোথ ইজ স্টিল নট রিয়ালাইজড, মানে আমার ওই লেভেলে যাচ্ছি না। তো এখন মানে দেয়ার ইজ এ রিস্ক যে দে মে আন্ডারস্টেট the future earnings, future cash flows. They may understate growth in future earnings, and thus they may come up with an offer যেটা স্টক এক্সচেঞ্জের এক্সিস্টিং শেয়ারহোল্ডারদের স্বার্থের এগেনস্টে যেতে পারে। তো আমি বলবো যে বর্তমান ম্যানেজমেন্ট, বর্তমান বোর্ড, তারা যদি এই মার্কেটটাকে আরও একটু ভায়াবল স্টেটে নিতে পারে এবং তারা যদি একটা সলিড ক্যাশ ফ্লো দিতে পারে যে ইয়েস আমার এক্সচেঞ্জের যে অপারেটিং ক্যাশ ফ্লো আছে এখন দ্যাট ইজ কোয়াইট হেলদি, এটা থেকে আমি একটা সাস্টেইন পে আউট করতে পারি টু দি এক্সিস্টিং স্টক হোল্ডার্স, তাহলে এইটা একটা ফেয়ার ভ্যালুয়েশন হবে। আদারওয়াইজ দ্যার ইজ এ রিস্ক ফর আন্ডার ভ্যালুয়েশন। খুব সুন্দর কথা বললেন। আমরা আরেকটা জিনিসে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, স্ট্র্যাটেজিক পার্টনারের বিষয়টা আসলে আপনি খুব সঠিকভাবে বলেছেন। আমাদের ইনফ্যাক্ট এখন যে সিচুয়েশন তাতে করে there is a huge risk of getting lower price. So এই জিনিসটাকে একটু মাথায় রেখে আরও একটু কাজ করা দরকার। পাশাপাশি কিছু বললে এই সে আপনি বলতে পারেন। আর আমরা একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন উনারা একটা প্রস্তাবনা দিয়েছেন। আপনি জানেন যে নেগেটিভ ইকুইটি কিন্তু অনেক দিন ধরে 5-6 বছর ধরে আমাদের মাথায় ঝুলে আছে, যে কারণে বাজার অনেক সাফার করছে। এই অবস্থায় নেগেটিভ ইকুইটিটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে দূর করা প্রয়োজন, নেগেটিভ ইকুইটির ইম্প্যাক্ট যেটা বাজারে পড়ছে। সো এই ইম্প্যাক্টটা দূর করার জন্য একটা প্রস্তাবনা দিয়েছে যেখানে বলা হয়েছে যে 6,000 কোটি টাকার একটা ফান্ড লো ইন্টারেস্ট রেটে, কোনো সাবসিডি না, কোনো ভর্তুকি না, এই 6,000 কোটি টাকার একটা ফান্ড সরকারের কাছে যদি সরকার দিতে পারে অ্যাট এ লোয়ার প্রাইস, অথবা এই 6,000 কোটি টাকা ওয়ার্থ অফ বন্ড যদি সাবস্ক্রাইব করা যায়, ব্যাংক এবং আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাবস্ক্রাইব করে ওই টাকাটা বন্ড ছেড়ে নেওয়া যেতে পারে, অথবা প্রত্যেকটা ব্যাংকে এবং ওদের সাবসিডিয়ারিকে 200 কোটি টাকা করে লিমিটের অ্যাডিশনাল টু দ্য লিমিট 200 কোটি টাকা করে দিয়ে এই জিনিসটাকে শেষ করা। অথবা লাস্ট প্রস্তাবনা যেটা আছে সেটা হলো যে যদি কোনোটাই না হয় তাহলে নেগেটিভ ইকুইটিটাকে অ্যামোটাইজ করে এইটাকে প্যারেন্ট ব্যাংকগুলা অথবা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ওরাকে অ্যামোটাইজ করে জাস্ট অ্যালাউ দেম আ ট্যাক্স ওয়েভার। ওরা লসটা নিয়ে নিল, অন্তত ট্যাক্স ওয়েভারটা। এই 4টা ওনারা দিয়েছেন এবং অর্থমন্ত্রী সোফার মাই নলেজ গোজ হি ইজ পজিটিভ যে ইটস ভেরি ওয়ার্কেবল। পাশাপাশি আপনাকে দিয়ে শুরু করি, তারপরে মিজান ভাইয়ের কাছে আসবো। আমরা এর আগে যে দুটো পয়েন্ট আলোচনা করলাম, একটা ফাইন্যান্সিয়াল অ্যাক্ট নিয়ে যেটা কথা বললাম, স্ট্র্যাটেজিক অ্যামোটাইজ করা প্লাস অ্যামোটাইজ করা প্লাস স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে কথা বললাম। দেখেন আমাদের সবাই আমরা বলি যে মার্কেটের সমস্যাটা কি, প্রধান সমস্যা হচ্ছে কনফিডেন্স নাই। বাট এই ফাইন্যান্সিয়াল অ্যাক্ট বলেন, স্ট্র্যাটেজিক পার্টনার বলেন, সবগুলো কিন্তু কনফিডেন্স বাড়ানোর পক্ষে কাজ করবে। এগুলো যদি রিয়েলি প্রপারলি যদি যেভাবে আগাচ্ছে সেটা আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি। থার্ড যেটা পয়েন্ট, আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে যে লিকুইডিটি, নেগেটিভ ইকুইটি অ্যাজ ওয়েল এজ মার্কেটের লিকুইডিটি। তাহলে 6,000 কোটি টাকা আমরা বহুদিন ধরে শুনে আসছি 2010 থেকে যে এটা একটা নেগেটিভ ইকুইটি হয়ে আছে, এটার কোনো সলিউশন হচ্ছে না। 2010-11-তে যখন এটা নিয়ে অনেকবার বলা হলো, একটা ছোট 900 কোটি টাকার ফান্ড আমার যেটা মনে আছে, উইচ ইজ 15% অফ দ্য টোটাল নেগেটিভ ইকুইটি, এটা একটা টেম্পোরারি বেসিস দেওয়া হলো এবং মেজরিটি কিন্তু আইসিবি নিজেই ইউজ করেছে, অন্য কোনো হাউসে হয়ে ইউজ করেছে বলে আমার জানা নেই। মানে 200টা হাউস যদি সাফার করে থাকে, হ্যাঁ আমার মানে মার্চেন্ট ব্যাংক যদি 50টাও সাফার করে থাকে, অনলি আইসিবি একা এটার বেনিফিটটা নিতে পেয়েছে, বাট বাকি যারা 60টা আছে এরা কিন্তু এটা বাইরে রয়ে গেছে। বাট এখন প্রথম একটা আমরা দেখলাম যে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করা হয়েছে প্রপারলি এবং সেটাকে স্পেসিফিক রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। ইয়েস, আমরা অনেকে অনেক কথা বলতে পারি যে
ওকে অল্টারনেটিভ রিকমেন্ডেশনগুলো আসুক। তা আমি সবগুলো প্রত্যেকটা একটা একটা করে বিশ্লেষণ করে দেখেছি যে প্রত্যেকটাই কিন্তু খুবই যুগ উপযোগী এবং সময় উপযোগী মনে হয়েছে, এবং এটা যেটাই নিক না কেন সেটা সবগুলোই মার্কেটের জন্য পজিটিভ হবে অ্যাজ ওয়েল অ্যাজ কনফিডেন্স বাড়ানোর পক্ষেও কাজ করবে। সরকার যেটাই একসেপ্ট করুক, চারটা অল্টারনেটিভ প্রস্তাবনা আছে, সরকার যেটাই একসেপ্ট করুক সেটা বাজারের জন্য ভালো হবে। এবং এই যে নেগেটিভ ইকুইটির একটা তালোয়ার আমাদের মাথায় ঝুলছে, এই তলোয়ারটা অন্তত সরে যাবে এবং বাজারটার যে ইম্প্যাক্টটা, একটা ভালো দিকটা, সেটা আমরা পজিটিভ দিক পাবো। এর সাথে আরেকটা জিনিস যেটা আছে যে নেগেটিভ হয়ে আছে তো 6,000 কোটি, কিন্তু এর সাথে যে কিছু ইকুইটি যেটা রয়ে গেছে সেটাও কিন্তু ট্রেডেবল না, ট্রেড হচ্ছে না কিন্তু ওইখানে। এর পাশাপাশি মানে এটা যদি আমরা মোট 15,000 কোটি টাকা ছিল, সেখানে 6,000 নেগেটিভ হয়ে গিয়েছে। বাকি যে আমরা যে 9,000 কোটি, এটাও কিন্তু খুব একটা ট্রেড হয় না, সুযোগ খুব কম। যেহেতু নেগেটিভ হয়ে আছে, ট্রেড করলে আপনি কমিশন জেনারেট হচ্ছে, কিন্তু কমিশনটা আপনি আপনার ইনকামে নিতে পারছেন না, উল্টো আপনার এটাও আবার ওই আপনার প্রিন্সিপালের সাথে যোগ হয়ে এটা কিন্তু বাড়ছে 6,000 কোটিটা। সো মানে একটা অনেক ধরনের প্রবলেম কিন্তু এর মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব এটা হয়ে গেলে পরে ভালো। জি মিজান ভাই, আপনি? জি, নেগেটিভিটির সৃষ্টিটাই হয়েছে একটা আইন এর বরখেলাপ করে। যদি যেহেতু মার্জিন রুলস আছে, যদি আমরা ট্রিগার করতাম যে একটা বিনিয়োগকারীর তার ফেয়ার ভ্যালু অফ অ্যাসেটস যখনই তার লোনের নিচে চলে আসতেছে, আউটস্ট্যান্ডিং যে অব্লিগেশন আছে তার নিচে চলে আসতেছে, তখনই কিন্তু ট্রিগার হবে। কারণ যে লেন্ডার সে তো লস নেবে না। স্টক মার্কেট ইজ এ ভেরি লিকুইড মার্কেট। এরকম যখনই কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যে কোনো বিনিয়োগকারীর টোটাল হোল্ডিংসের ফেয়ার ভ্যালু ইট ইজ লেস দ্যান অর ইট ইজ বিকামিং লেস দ্যান ইকুয়াল টু দি আউটস্ট্যান্ডিং অব্লিগেশন, তখনই কিন্তু মার্জিন লোন প্রোভাইডার মানে মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকার হাউস তারা কিন্তু ট্রিগার করে তাদের লোনটাকে রিকভার করে নিতে পারতো। তাহলে বিনিয়োগকারী পারহ্যাপস ইন মেনি কেসেস দে কুড লিভ দি মার্কেট উইথ স্মল পার্ট অফ দ্য ইকুইটি। যেটা হয়েছে তখন বিনিয়োগকারীদের চাহিদার জন্য হোক বা পাবলিক প্রেশারের জন্য হোক, ব্রোকারের হাউস, মার্চেন্ট ব্যাংকার সবাই মিলেই কিন্তু আমরা তখন এসিসির কাছে এবং পলিসি মেকারের কাছে, সরকারের কাছে জোর দাবি করছি যে ট্রিগার সেল যাতে না করা হয়। এবং তখন বিভিন্নভাবে এক্সপ্লিসিটলি অথবা ইমপ্লিসিটলি ব্রোকারেজ হাউসগুলোকে, মার্চেন্ট ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা সেল করো না। মার্কেট তার আপন গতিতে অ্যাডজাস্টমেন্ট ফেজে চলে গেছে এবং মেনি অফ দিস অ্যাকাউন্টস তাদের টোটাল হোল্ডিংসের অ্যাসেটের ফেয়ার ভ্যালু এইটা তাদের লোনের নিচে চলে আসছে, ইকুইটি নেগেটিভ হয়ে গেছে। এই অ্যাকাউন্টগুলোতে এখন কোনো ট্রেডিং হচ্ছে না এবং বিনিয়োগকারীদের ওখানে কোনো স্বার্থ নাই। কারণ একটা ইকুইটি নেগেটিভ হয়ে গেলে সে তো আর বাড়ি থেকে টাকা এনে দেবে না ওখানে, কারণ তার তো মানে কন্ট্রাক্টে তো বলা আছে যে লেন্ডার, ব্রোকারেজ হাউস দে কুড সেল অ্যান্ড গো অ্যাওয়ে, সেটা করে নাই। এখন এই অ্যাকাউন্টগুলোকে রিভাইভ করা যায় কীভাবে? মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার অ্যাকাউন্টে স্ট্যান্ডার্ডকে এনফোর্স করতে হবে। মানে IFRS 3 মানে বিজনেস কম্বিনেশন এবং আমার অ্যাসেট মানে ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেটস এখানে কিন্তু, এবং IAS 39 এখানে কিন্তু খুব সুস্পষ্ট অ্যাকাউন্টিং বিধিমালা আছে। সেটা কি, যখনই কোনো অ্যাসেটের ফেয়ার ভ্যালু উইল ফল শর্ট অফ দি কস্ট তখনই কিন্তু একটা ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে এবং তার জন্য প্রভিশনিং করতে হবে অথবা রিকগনিশন করতে হবে ফর দিস পটেনশিয়াল লস। সেইটাও আমরা করি নাই, এই অ্যাকাউন্টিং রুলসটাকেও এনফোর্স করি নাই, বিকজ তখনও এসএসসির উপরে একটা চাপ ছিল যে যদি মার্চেন্ট ব্যাঙ্কগুলো অথবা ব্যাঙ্কগুলো এই প্রভিশনিং করতে যায় বা এই লস রিকগনাইজ করে তাহলে তাদের আর্নিংস, রিপোর্টেড আর্নিংস নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হলে মার্কেট আরও খারাপ হবে, মার্কেট ব্যাডলি এফেক্টেড হবে। এটাও কিন্তু একটা রং পারসেপশন ছিল। আমার দাবি হলো যে দিস মানে মিস্টেকস যেটা হয়ে গেছে সেটার ঘানি ফিউচার মার্কেট কেন বহন করবে? উই শুড কারেক্ট ইট ফার্স্ট। সেটা কি, আমার আগে যেখানে ইম্পেয়ারমেন্ট হয়েছে সেখানে এখন আমাকে প্রভিশনিং করতে হবে, জাস্ট অ্যামোর্টাইজ দিস অল লসেস। হ্যাঁ, ওয়ান টাইম ইট উইল বি নেগেটিভ মানে আর্নিংস আফটার ট্যাক্স, কিন্তু মানে ব্যাংক, NBFI, ব্রোকারেজ দে উইল কাম আপ ক্লিন। এইটা করার জন্য আমার অ্যাকাউন্টিং রুলসকে এনফোর্স করাটা এখন মানে দরকার, নাম্বার 1। নাম্বার 2 হলো যে তাতে করে অনেক মার্চেন্ট ব্যাংকেরই আপনার ক্যাপিটাল শর্টফল সৃষ্টি হবে। এবং আপনি দেখেন প্রভিশনিং করতে গেলে যদি এনাফ প্রফিট থাকে তখন সে কিন্তু ট্যাক্স অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ প্রভিশনিং হল ট্যাক্স ডিডাক্টিবল, তখন সে গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না। গত 5 বছর অনেক মার্চেন্ট ব্যাংক তারা ট্যাক্স পে করছে, মানে ক্যাশ পে আউট করছে দি গভর্নমেন্ট বেসড অন রং প্রফিট, কারণ তার তো আসলে ওই যে প্রফিট দেখাইছে দ্যাট ওয়াজ নট দি ফেয়ার প্রফিট, সো দে পেইড আউট ট্যাক্সেস আউট অফ ক্যাপিটাল ইনফ্যাক্ট। তো আমরা এইসব মানে অল মিস্টেকস উই শুড রিকনসাইল দেম মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।
এখন এতে করে হবে কি, মার্চেন্ট ব্যাংকের অথবা এনবিএফআই এর ক্যাপিটাল শর্টেজ সৃষ্টি হবে। আমরা জানি ব্যাসেল 3 অনুযায়ী দ্যার ইজ এ মিনিমাম ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। সেই ক্যাপিটাল শর্টেজ মিট আপ করার জন্য মানে হোয়াট ক্যান বি দি প্রপোজালস, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যে প্রপোজালগুলো দিছে মানে ফার্স্ট 3টেই হলো এই ক্যাপিটাল শর্টফলকে কীভাবে অ্যাড্রেস করা যায়। আমি মনে করি যে দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ, গভর্নমেন্টের কোনো সুযোগ নাই টু গিভ দেম সাবসিডি, নো। যেটা করা যেতে পারে, টু অ্যালাউ দি ব্যাংকস, টু অ্যালাউ দি মার্চেন্ট ব্যাংকস টু কাম আপ উইথ সেকেন্ড ক্লাস অফ ইকুইটি, different class of equity or preferred stock, or allowing them to issue bond, long-term bond, to supplement, to be added with their capital. বন্ড চেয়েছে, yes, যেটা চেয়েছে, এবং সেটা করা যেতে পারে। এবং সেখানে গভর্নমেন্ট, বিকজ অফ পাবলিক ইন্টারেস্ট, বিকজ অফ পাবলিক পলিসি রিলেভেন্স, গভর্নমেন্ট মে পারহ্যাপস হেল্প দি financial institutions to some extent to meet this capital adequacy requirement by resorting to not just one. এই প্রপোজালগুলো কিন্তু মানে they are not independent, they are actually interdependent. These all proposals can be accepted in the same time to help the financial institution to overcome this long মানে anomaly in the ক্যাপিটাল মার্কেট। অ্যাবসলিউটলি মিজান ভাই, এবং আমি যে কথাটা আপনি বললেন যে এরা কিন্তু সাবসিডিও চাচ্ছে না, ভর্তুকিও চায় নাই, এরা খুব ফেয়ার 4টা অল্টারনেটিভ বলেছে। এখান থেকে যেটা গভর্নমেন্ট অ্যালাউ করে সেটা অ্যালাউ করে দিয়ে জিনিসটা ফর ওয়ান্স ফর অল শেষ করে দেওয়া, সেটাই আমার মনে হয় সরকারের প্রায়োরিটি হওয়া উচিত। আমরা আশা করব যে মাননীয় অর্থমন্ত্রী এটা একটা পজিটিভ একটা দিবেন, গাইডলাইন দেবেন এবং একটা অ্যাকসেপ্টেন্স আসবে। আমি আরেকটা ইস্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম, যেটা ডিএসসি গতকালকে বিএসইসির কাছে একটা মার্জার অ্যাকুইজিশনের গাইডলাইন চেয়েছে। এইটা চাওয়ার পেছনে কিছু কারণও রয়েছে, যেটা আমরা জানি যে সামিট পাওয়ার নিয়ে যে অ্যামালগামেশন হয়েছিল সেখানে একটা সমস্যা হয়েছিল এবং সেই সমস্যার কারণে এসইসি অ্যাকশনে গেছে। সেখানে এখন দেখা যাচ্ছে উইন্ডসর থার্মোপ্লাস্টিক আরেকটা প্রস্তাব নিয়ে এসছে মার্জারের। তো এখন ডিএসসি একটা গাইডলাইন চেয়েছে যে কিভাবে এটাকে করা। এটা আমার মনে হয় যে আমাদের লিস্টিং রেগুলেশনে এই ইয়েটা কভার করা হয় নাই মার্জারের, কিন্তু এইটা এতদিন ধরে ওই কোম্পানির লতে যেটা আছে ওইভাবেই হয়ে আসছিল। তো এইটার ব্যাপারে আপনাদের মতামত কি মনে করেন, যে গাইডলাইনটা কীরকম হওয়া উচিত? আমি বলেছি একটু আগে যে আসলে এই গাইডলাইন্স আদৌ প্রয়োজন আছে কিনা। আমি বলবো দেয়ার ইজ নো নিড ফর নিউ রুলস। এসইসি 2012 জুনে যখন কর্পোরেট গভর্নেন্স বিধিমালার অডিটিংয়ের জন্য একটা প্রনাউন্সমেন্ট জারি করলো, তার আগেই কিন্তু তারা আইএফআরএসের এনফোর্সমেন্ট ম্যান্ডেটরি করেছে। আইএফআরএসের মধ্যে আইএফআরএস 3 যেটা বিজনেস কম্বিনেশন, সেখানে এই অ্যাকুইজিশনকে অ্যাকাউন্টিং করার বিস্তারিত বিধিমালা ওখানে বলা আছে। যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানিকে বা কোনো অন্য কোম্পানিকে কেউ অ্যাকোয়ার করতে চায় বা মার্জড হয়ে যেতে চায়, মানে অ্যাকুইজিশন ক্যান বি ইন মেনি ফর্মস, তো সেটার অ্যাকাউন্টিংয়ে কিন্তু সুস্পষ্ট বিধিমালা কিন্তু ওখানে ডিটেল বিধিমালা আছে। মানে উই নিড টু এনফোর্স যে আইএফআরএস ইফ দে আর অ্যাপ্লাইড অবজার্ভ বাই দি ম্যানেজমেন্ট। আমার এসইসি যদি নতুন কোনো বিধিমালা এখানে করতে যায় সেটা কিন্তু ইনকমপ্লিট হবে, বিকজ আইএফআরএসের বিধিমালাটা হলো মানে স্প্রেড আউট অ্যাক্রস মেনি স্ট্যান্ডার্ডস। যেহেতু আমার আইএফআরএস ম্যান্ডেটরি করা আছে অলরেডি, মানে উই শুড রাদার ফোকাস অন হাউ টু এনফোর্স দোজ আইএফআরএস রুলস অ্যান্ড রেগুলেশনস। ওকে, তার মানে আইএফআরএস রুল 3 যেটা আপনি বলতে চাচ্ছেন সেইটাকে ফলো করলেই আর নতুন রুলের প্রয়োজন হয় না, সেখানে বিস্তারিত মার্জার কিভাবে হবে। তবে সেখানে তারপরেও আমার মনে হয় যে আরেকটা জিনিস একটু প্রয়োজন হবে, যে এসইসি কে সেটাকে তো অ্যাপ্রুভাল দিতে হবে। অ্যাপ্রুভাল অথরিটি ক্যান মানে কোর্ট তো দিবেই, কোর্টের পরে একটা ফাইনাল প্রাইসিং এবং ইত্যাদি এগুলা সেটা একটা ভেটিং রাখার সুযোগ আছে। ভেটিং তো এসইসি কে দিতেই হবে এসইসির কাছে ফর দি সেক অফ পাবলিক ইন্টারেস্ট, ফর দ্য সেক অফ পাবলিক ইন্টারেস্ট। জি, আপনি কি এখানে যেটা মনে হচ্ছে যে স্টেপগুলো আসলে কি হবে এইটা একটু ক্লিয়ার না। মানে কখনো কোর্টে যাচ্ছে, ইয়েস দেখছি কোর্টে যাচ্ছে, কোর্ট থেকে আসছে, হ্যাঁ সামিটের ক্ষেত্রে যেটা দেখলাম যে ক্যাপিটাল রেজ করার জন্য একটা অ্যাপ্লিকেশন দেয়নি, তারা পরে দিচ্ছে। সো আমার মনে হয় মানে গাইডলাইন তো মিজান ভাই যেটা বললেন ওই কীভাবে হবে অ্যামালগামেশন বা অ্যাকুইজিশন কী হবে ওটা পুরোপুরি বলা আছে, বাট স্টেপগুলো আরেকটু ক্লিয়ার হওয়া দরকার আছে, যে চেকলিস্টের মধ্যে থাকা যে এই জিনিসগুলো
হওয়ার পরে তারপরে ডিএসি বা মানে মিজান ভাই যেটা বলছেন যে IFRS 3 যেটা আছে ওইটার আদলে একটা যেহেতু একটা পাবলিক ইন্টারেস্টে একটা অ্যাপ্রুভালের প্রয়োজন হবে, প্রাইসিং এর একটা বিষয় আছে, সেইটার আদলে একটা গাইডলাইন, ওইটার স্টেপগুলো এই জিনিসগুলো থাকতে হবে, সেটা আপনি স্টেপগুলোর কথা কোনো কিছু মিস হলো কিনা। আইএফআরএস তো ওখানে বলাই আছে কিভাবে হবে ভ্যালুয়েশন ওয়াইজ সবকিছু। অন্যান্য জিনিসগুলো স্পেশালি আমার কাছে যেটা মনে হচ্ছে ক্যাপিটাল ইস্যুতে আর কি, যেহেতু মেইন আমাদের তো ডিএসসি মেইন কাজ করেছে ক্যাপিটাল নিয়ে। সো ক্যাপিটালের যে জায়গাগুলো সেখানে আপনার অ্যাপ্লিকেশন বলেন বা ক্যাপিটাল ফরমেশনটা কি হবে, ওইখানে যেগুলো হচ্ছে এইগুলো আর একটু ক্লিয়ারলি যদি বলে দেওয়া স্পেল আউট করলে একটু ক্লারিফাই করি পাশাপাশি আপনার সাথে। IFRS মানে মার্জারকে ডিল করে IFRS 3 মেইনলি, বাট দেয়ার আর মেনি আদার IAS অলসো যেগুলো এখানে রিলেভেন্ট হবে। আমার প্রশ্নটা হলো যে, আমার প্রস্তাবনাটা হলো, ব্যক্তিগত মত হলো যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জ যদি নতুন কোনো মার্জার রুল প্রণয়ন করতে যায়, ইট উইল বি ইনকমপ্লিট। কারণ রুল না, গাইডলাইন, যে স্টেপসগুলো। কারণ IASB ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং বোর্ড মানে দে স্পেন্ড গ্লোবালি দে স্পেন্ড থাউজেন্ডস অফ আওয়ার্স at the very high by top level policy making level, technical committee level, so they came up with these rules, these accounting standards. আমরা যেটা করতে পারি, how to implement this thing, কোম্পানি ম্যানেজমেন্ট যাতে সেটাকে এনফোর্স করে, অবজার্ভ করে, বাংলাদেশ SECর সেই সক্ষমতা আনতে পারে, সেখানে তারা হেল্প করতে পারে কর্পোরেট ম্যানেজমেন্টকে যে হাউ টু এনফোর্স IFRS ইন দি প্রসেস অফ অ্যাকুইজিশন, ইন দি প্রসেস অফ মার্জার স্টেপসগুলো, সেটাই পাশাপাশি বলছিলেন। আমি শেষে আর 2 মিনিট বাকি আছে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একটা রিসেন্টলি আমরা দেখছি যে সঞ্চয়পত্র এইটার ইন্টারেস্ট বেশি থাকাতে অনেকে কিন্তু সঞ্চয়পত্র কিনছেন এবং এইটার কিন্তু পরিমাণটা অনেক বিগ অ্যামাউন্টে কিনছেন। 1 মিনিটে যদি পাশাপাশি আপনি বলেন, তারপরে আমি মিজান ভাইয়ের কাছে। এটা একটা আমাদের অনেক দিন ধরেই একটা প্রবলেম, যে ইমব্যালেন্স হয়ে আছে আমাদের, বলবো যে এই আমাদের সিস্টেমের মধ্যে, ব্যাংকিং সিস্টেমের মধ্যে, যে ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে যেখানে 6 থেকে 7% উইথ রিস্ক, ওটা তো বলার বাহুল্য। আর পাশাপাশি হচ্ছে যে জিরো ইন্টারেস্টে সঞ্চয়পত্র করছে সেটা 12%, কোনোভাবেই এটাকে যুক্তি দিয়ে এটাকে খণ্ডানো যাবে না। সো ইটস ইমব্যালেন্সিং, এটা থাকা উচিত না, এবং এটা থাকলে এন্টায়ার মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট দুইটাই কিন্তু সাফার করবে। মিজান ভাই? জি, আমি পুরোপুরি একমত। আমি যদি বাংলাদেশ গভর্নমেন্টের এই সঞ্চয়পত্রের এগেইনস্ট যে অব্লিগেশনটা আছে, এই পোর্টফোলিও নেচার দেখি, আমি দেখি এটা পেনশনাররা না, সেভার না, গরিব মানুষটা এখানে বিনিয়োগ করে না সঞ্চয়পত্রে, এখানে শুধু ধনী মানুষটা বিনিয়োগ করে। সরকারের কোনো দায় পড়ে নাই টু হেল্প দি রিচ পিপল টু গেট 12% ইন্টারেস্টে, যেখানে আমার ফিক্সড ডিপোজিট এখন 6% ইন্টারেস্টেড। এটা সেন্ট্রাল ব্যাংকের জন্য একটা কোয়াসি ফিক্সড কস্ট সৃষ্টি করতেছে, এটা সরকারের জন্য একটা কস্ট সৃষ্টি করতেছে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই ইমব্যালেন্সটাকে দূর করার জন্য আই থিঙ্ক গভর্নমেন্ট শুড কনসিডার রিডিউসিং দি ইন্টারেস্টেড অন অল দিস ফিক্সড ইনকাম সিকিউরিটি যেটা গভর্নমেন্ট ইস্যু করতেছে। হ্যাঁ, বিকজ আমরা কিন্তু ইদানিংকালে খেয়াল করছি যে এখানে কিন্তু বিগ চাঙ্ক একটা অ্যামাউন্টের সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে, এবং এটা মানুষ এখন FDR এ না রেখে সঞ্চয়পত্রের দিকে ধাবিত হচ্ছে। এবং আপনি খুব সঠিকভাবেই বলেছেন যে এটা কিন্তু যারা রিচ পিপল এরাই কিন্তু বেশি রাখছে, বিকজ ওইটার উপরে আবার রিবেটও আছে একটা ইনকাম ট্যাক্সে। সো এই জিনিসগুলো কিন্তু এখনই ভাবা উচিত এবং এগুলো রিভিউ করে সরকারকে একটা সিদ্ধান্তে আসা উচিত। এবং মাননীয় অর্থমন্ত্রীও কিন্তু কয়েকটা ফোরামে বলেছেন যে সঞ্চয়পত্রের রেটটা খুব বেশি, এটাকে নিয়ে একটা করা উচিত, সিদ্ধান্তে আসা উচিত। সো আমরা আশা করব যে এই বিষয়গুলা সরকার চিন্তা করবে এবং চিন্তা করে একটা প্রপার একটা যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড হয় ব্যাংকের সাথে, সেদিকে করবে। আমরা দর্শক মণ্ডলী আজকে অনেকগুলো বিষয় আলোচনা করেছি, আপনাদের নিশ্চয়ই আপনারা দেখেছেন যে স্ট্র্যাটেজিক পার্টনার থেকে নিয়ে ব্যাংক এবং আদার যারা আছে নেগেটিভ ইকুইটি সহ সব বিষয়ে আমরা আলোচনা, খুব সুন্দর আলোচনা হয়েছে, খুব বিস্তারিত আলোচনা হয়েছে। মিজান ভাই আপনাকে এবং পাশাপাশি আপনাকে দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে আসার জন্য এবং এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক মণ্ডলী, আগামী রোববার দিন আমরা আবার দেখা হবে আপনাদের সাথে, এবং মার্কেট ওয়াচ দেখেন। আমরা আশা করব আপনারা NTVর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।